আর আলোচনা কবে করব? স্বাগতম, নমস্কার। এমন একটি বিষয় নিয়ে আমরা শনিবার 5:30টার সময় আসি। বিষয়টি আজকে সমস্ত ঘরে ঘরে, এবং আমার বেশ মনে আছে 2001-2-এ কোনো এক স্পেশালিস্ট বলেছিলেন যে আপনারা ভাবছেন বিদেশের লোকেরা তারা সুখে আছে বা আমরা সুখে আছি, ব্লাড সুগারের অবস্থাটা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কল্পনা করতে পারবেন না। 15-20 বছর যেতে দিন, ঘরে ঘরে সুগারের একজন করে কমন রুগী থাকবে। তো আমরা তো জানতাম যে এটা বংশানুক্রমিক হয়। এখন আর বংশফংশ বলে কিছু ব্যাপার নেই, কারণ আমাদের আগের অনুষ্ঠানগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই দ্য গ্রেট ডক্টর, অ্যাবসলিউটলি নাইটহুড ফ্রম লন্ডন, এবং আমেরিকা থেকেও তিনি বিভিন্ন ডিগ্রি প্রাপ্ত হয়েছেন, ডক্টর রাজদীপ দত্ত, এবং তার আগে একটা স্যার রয়েছে, সো আই মাস্ট কল হিম স্যার। নমস্কার স্যার, প্রথমেই যেটা বলবো যে আমরা অ্যাজ ইউজুয়াল আজকেও ব্লাড সুগারটা দিয়েই স্টার্ট করব। তারপর আমরা আপনাদেরকে একটা কথা বলে দিই যে আপনারা কিন্তু যে কোনো ধরনের ফোন করবেন, কারণ এরকম চিকিৎসক তো আপনারা প্রত্যেকদিন পাবেন না। ওনার চিকিৎসার ধরনটা আলাদা, মানসিকতার সঙ্গে চিকিৎসা। একটু আগেই শুনছিলাম, যার জন্য একটু হয়তো কয়েক ফ্র্যাকশন দেরি হলো। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে মানসিক জায়গাটাকে স্ট্রং করতে হবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ভেষজের উপর উনি এক্সপেরিমেন্ট করে বিদেশে খ্যাতি লাভ করেছেন, এবং ওনার কাছে এমন আহ্বান রয়েছে যে সারা পৃথিবীর যে কোনো দেশে উনি কিন্তু যখন তখন হাজির হতে পারেন, মানে নমিনাল একটা ভিসার কথা বলে সেই সম্মানটুকু পেয়েছে। ফলে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট পার্সোনালিটি অফ ইন্ডিয়া, স্যার রাজদীপ দত্ত। আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, আমাদের কাছে একবারে বিরাট লিস্ট এসছে আজকে আপনার কাছে প্রশ্ন করার জন্য, যে ওনাকে স্যারকে জিজ্ঞেস করবেন, না আপনারা ফোন করবেন, ফোন করলে তো জানতে পারবেন। ঝুঁকি এবং প্রতিকার শীতে ডায়াবেটিসের, হোয়াট ইজ দ্যাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, শীতে হয় কি ঠান্ডাটা বেশি থাকে, তো ঠান্ডা বেশি থাকলে মানুষ স্বাভাবিক জলটা কম খায়, কারণ জলটা খেতে অসুবিধা হয়, এবং জলটা কমে গেলে বডি ডিহাইড্রেট করতে থাকে, ঠিক আছে। এবং এর সাথে সাথে বডির যে প্রোটিন জেনারেশন রেশিও সেটাও কমে যায়, হ্যাঁ, যার ফলে ইনসুলিনটা কিন্তু শর্টেজ হয় এবং সুগার যার ফলে বেড়ে যায়। ও, তার মানে আপনি বলতে চাইছেন যেটা, যে আমাদের নিজেদের ত্রুটিতেই এটা হচ্ছে? একদম 100%। এটা মানে আবহাওয়ার জন্য হচ্ছে না, না, যেহেতু আমরা জলটা কম খাচ্ছি, তো ফ্যাক্ট, জল কম খাচ্ছি, হ্যাঁ, জলটা কম খাচ্ছি, যেটা গ্রীষ্মকালে হয়তো আমরা 2-3 বোতল জল খাই, সেখানে হয়তো 1 বোতলও খাচ্ছি, 1 বোতলও খাচ্ছেন না, ইউরিন কম হচ্ছে, তার ইউরিন কম হচ্ছে। আচ্ছা, এবং যার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি বডিতে ইনফেকশন বেড়ে যাবে, ইনফেকশন বেড়ে গেলে পা ফুলে যাবে, ঠিক আছে। এবার তার যদি স্নায়ুজনিত কোনো রোগ থাকে, তাহলে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে যাবে, পা ফুলে যাবে, পা থেকে ফাটা রক্তও পড়তে পারে, ঠিক আছে। অস্টিও আর্থ্রাইসিস তো মারাত্মকভাবে বেড়ে যাবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, একইভাবে একটা শীতের কারণে যে জাঁকড়ে বসে মানুষের পেশিগুলো কি হচ্ছে, শিথিল হতে পারছে না, যার ফলে পেশিগুলো একটা টেনশন নিয়ে থাকে, অস্টিও আর্থ্রাইসিস বেড়ে যাবে। তার সাথে ডায়াবেটিসের যে ব্যাপারগুলো, কিডনি যেহেতু প্রপার জল পাচ্ছে না, যদি কিডনির প্রবলেম নাও থাকে, সেখানে কিডনির একটা ফিল্টারেশনের একটা প্রবলেম থেকেই যাবে, যার ফলে ইনফেকশনটা বডিতে বেড়ে যাবে, এবং ইনফেকশন বাড়লে অটোমেটিক্যালি শীতকালে কি হয়, যে কোনো জায়গায় আপনারা জানেন শীতপ্রধান দেশে ভাইরাস কিন্তু নিচের দিকে থাকে, নেমে থাকে, ওপরে উঠতে পারে না, তা ভাইরাল থ্রেটসও বেড়ে যাবে। একদিকে আপনার ইনফেকশন বেড়ে গেল শরীরে, 2 নম্বর হচ্ছে গিয়ে বাইরের বাতাস, সেটা কিন্তু সঠিক হচ্ছে না, মানে আপনার বডির জন্য উপযুক্ত যে বাতাসটা দরকার সেটা না হওয়ার কারণে ভাইরাল অ্যাটমসফিয়ার যদি বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি ভাইরাল থ্রেটস আসবে, তাহলে ভাইরাল থ্রেটস আসলে আপনি ঘন ঘন অসুস্থ হবেন, দ্যাট ইজ ওয়াই। এবার তার সাথে যদি ডায়াবেটিস থাকে, তাহলে তো একদম, তাহলে কি আপনি বলছেন যে বডি মুভমেন্টটা দরকার? একদম 100% বডি মুভমেন্ট দরকার, এবং রক্তকে সচল করে রাখতে হবে। রক্ত সচল থাকলে অটোমেটিক্যালি আমাদের শরীর কিন্তু ফাংশনিংয়ে থাকবে, ফাংশনিংয়ে থাকলে কিন্তু অটোমেটিক্যালি সব কিছু ঠিকঠাক চলবে। তার মানে কিন্তু আমি দর্শকদের বলতে চাইছি না যারা বয়স্ক লোক তারা সকালবেলায় উঠে মর্নিং ওয়াক করুন, একদম নয় কিন্তু, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আরও বেড়ে যেতে পারে। আচ্ছা, একটা ব্যাপার, এই যে অদ্ভুত আপনাদের মেডিকেল সায়েন্স, একটার সঙ্গে একটা কানেক্টেড, যেটা আমরা বসে আলোচনা করছেন, ওরা পরে আসবো। সেটা ধরুন শীতে ত্বক ফাটে,
ত্বক ফাটার এই যে যেমন ঠোঁট ফাটে, কারুর এই গোড়ালি ফাটে, এগুলোর সঙ্গে নাকি ডিহাইড্রেশন বা সুগারের কোনো কানেক্টিভিটি আছে? মানে 100%। দেখুন এক্ষেত্রে না কানেক্টিভিটিটা সিভিয়ারিটিতে বেড়ে যায়, বুঝতে পেরেছেন? যদি কানেক্টিভিটি থাকে, যদি কানেক্টিভিটি রুট করে, তাহলে সেক্ষেত্রে সিভিয়ারিটিটা বেড়ে যাবে। যদি রক্ত একবার পড়া শুরু হয়ে যায়, আর যদি ডায়াবেটিস তার প্রচণ্ড হাই থাকে, তাহলে সেই রক্ত জমাট বাঁধতে পারবে না, বুঝতে পেরেছেন? তার মানে ডায়াবেটিস কন্টিনিউয়াস ব্লিডিং হতে কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকবে। এটা তো সাংঘাতিক ব্যাপার, এটা মারাত্মক ব্যাপার, কমতেই চাইবে না। আচ্ছা, ইনফেকশন যদি কিছু হয়ে থাকে, সেই ইনফেকশনটা দুম করে কাটতে চাইবে না, হ্যাঁ। যদি ডায়াবেটিসটা সেই লেভেলে বেড়ে থাকে। তাহলে কি আপনি বলছেন যে শীতকালে ডায়াবেটিসের প্রপার ট্রিটমেন্ট নেওয়া উচিত? প্রবলেম সেটা বেড়ে যায় অনেক, 100% বেড়ে যায়, 100% বেড়ে যায়। এর জন্যই আমি দর্শকদের কাছে একটাই কথা বলবো, যে শীতকালে ডায়াবেটিসে আপনারা যে ডোজটা নিচ্ছেন, সে কেউ কেউ ইনসুলিন নেন, কেউ কেউ মেডিসিন নেন, প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলবো একবার করে ডাক্তারবাবুর কাছে যান, প্রপার ব্লাড টেস্ট রিপোর্ট নিয়ে, যাতে তাদেরকে দেখিয়ে আর একবার আপনারা দেখে নিন যে আপনাদের সঠিক এখন ইনসুলিনের ডোজ কি হওয়া উচিত, বা মেডিসিন যদি নিয়ে থাকেন তার প্রপার ডোজটা কি হওয়া উচিত, একবার চেক করে নেওয়া উচিত। না হলে কিন্তু আগামী দিনে কিন্তু আরো বড় বিপদ আসতে পারে, কারণ শীত এখন জাঁকিয়ে বসছে। হ্যাঁ, খুব এবার ঠান্ডাটা পড়বে বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস স্যার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে ধরুন এই ঠান্ডাতে ডায়াবেটিস সেটা কি বেড়ে যায় সত্যি সত্যি? মানে ডায়াবেটিক ব্যাপারটা, মানে ধরুন আমার 110 আর ওদিকে 230, শীতকাল আসলে কি সেটা বেড়ে যায়? 100% বেড়ে যাবে। কারণ একটাই কথা দেখুন, শীতকালে উইথ কানেকশন উইথ দিস কানেক্টিং, সেটা হচ্ছে যে প্রেশারটাও কি বাড়ে? 100%। তার কারণ আপনি এটা ভালো করে বুঝুন, এটা সায়েন্স, এটা দর্শকরাও বুঝতে পারবেন, আমি খুব সামান্যভাবে বোঝাবার চেষ্টা করছি। একটা গরম জলকে যদি কোনো একটা উচ্চতায় উঠতে দেওয়া হয়, সে যতটা তাড়াতাড়ি উঠতে পারবে, একটা ঠান্ডা জল কি অতটা তাড়াতাড়ি উঠতে পারবে? না, পারবে না। তার কারণ ঠান্ডা জলের তো ভর কেন্দ্রটা নিচের দিকে থাকবে। ঠিক তেমনি শীতকালে আমাদের গরম জলের পরের স্টেজটাই হচ্ছে বাষ্প, তার টেন্ডেন্সিটা উপরের দিকেই থাকবে। একদম ঠিক বলেছেন। হ্যাঁ, তো এবার শীতকালে কি হচ্ছে, টেম্পারেচারটা অনেক বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। টেম্পারেচার কমে যাওয়ায় সেই টেম্পারেচারটা তো আমাদের স্কিনেই লাগছে না, তো স্কিনে লাগলে স্কিনের রেসপেক্টিভ যে ক্যাপিলারিজ বা ওগুলো আছে, যেখান থেকে ব্লাড সার্কুলেশন হচ্ছে, হ্যাঁ, সেই জায়গাগুলোর ওপর তো ডাইরেক্ট টাচ আসছে। তাহলে ব্লাডের গতিটা কমবে না বাড়বে? অবশ্যই কমবে। যদি ব্লাডের গতি কমে, তাহলে ব্লাড প্রেশারটা কি হবে? বেড়ে যাবে। তাহলে দুটোই বাড়ছে একদম, ব্লাড প্রেশার এবং ব্লাড সব কটা ডায়াবেটিক রিলেটেড যে কটা কমপ্লিকেশনস, প্রত্যেক কটাই ডিএক্স লেভেল থেকে আপ টু এক্স লেভেল পর্যন্ত বাড়ে। এখন এই ডিএক্স লেভেলটা কেন বললাম, এক্স লেভেলটা কেন বললাম? ডিএক্স লেভেল হচ্ছে যাদের একদম নমিনাল ডায়াবেটিক, না একদম নমিনাল, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ধরা ছোঁয়ার বাইরে, তারা হয়তো বুঝতেও পারে না 10 বাড়লো কি 5 বাড়লো, এদিক ওদিক যেতে কিছু যায় আসে না। কিন্তু যাদের মারাত্মক কমপ্লিকেশনস, তাদের কিন্তু বেড়ে যাবে, কারণ তাদের বাড়বে হচ্ছে গিয়ে সাইন্টিফিক প্রোগ্রেশনেই বাড়বে, তাদের কিন্তু আর ডিএক্স বাড়বে না, তাদের এক্স বাড়বে। হার্ট অ্যাটাকের চান্সও বেড়ে যায়। মানে সেটা কি ডায়াবেটিকদেরও? হ্যাঁ, ডায়াবেটিকদেরও। তার কারণ হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাক যাদের ধরুন কোলেস্টেরল বেশি থাকে, কারণ কোলেস্টেরল হাই হবে, অটোমেটিক্যালি হাই হবে। তাহলে কোলেস্টেরল যদি হাই হয়, তার মানে ব্লাডে কোলেস্টেরল হচ্ছে কি একটা চিপচিপে পদার্থ, ঠিক আছে, যে ব্লাডের মধ্যে দিয়ে ঘুরতে থাকে, ঠিক আছে। এবং কোলেস্টেরল শরীরে দরকার আছে, কিন্তু অতিরিক্তও দরকার নেই, ঠিক আছে। এবার ঘটনাটা হচ্ছে কি, কোলেস্টেরল তখন কি করে, আপনি স্বাভাবিক আপনি একটা যদি চুইনগাম যদি রক্তের মধ্যে দিয়ে পাস করাতে থাকেন, এবং সেই রক্ত যদি ধীরে ধীরে ডাউন হতে থাকে, মানে স্লো হতে থাকে, তাহলে চুইনগামটাও কি হবে, আস্তে আস্তে যেতে থাকবে। এবার তার মধ্যে যদি রক্ত যদি অপরিশোধিত হয়, মানে রক্তের মধ্যে যদি প্রচুর অশুদ্ধি থাকে, তাহলে সেই অশুদ্ধিগুলো চুইনগামের মধ্যে একটু ধুলো চিড়িয়ে দেখবেন, চুইনগামটা ওটাকে ধরে নেবে, আর কিন্তু ছাড়বে না। ঠিক তেমনি ওই চুইনগাম মানে কোলেস্টেরলটাও ওইখানে এরকম ধরে নেবে। এবারও যেতে যেতে মোটা হতে থাকবে। এবার মোটা হতে হতে কোথায় গিয়ে আটকাবে, যদি সেটা হার্টের আর্টারি দিকে আটকায়। এটাই বলে থাকেন, তাহলে এটা নেক্সট স্টেজটাই কি কিডনি এফেক্ট হয় না? এটা নেক্সট, কারণ অপরিশোধিত ব্লাডটা তো আলটিমেটলি কিডনি থেকে রিফাইন হয়ে আবার আমার শরীরে।
ইজিএফআর আপনার অটোমেটিক্যালি আপনার চেঞ্জ হয়ে যাবে। কারণ যেটা EGFR আসছে অপরিশোধিত যে একদম, রক্তটা, একদম। তার মধ্যে আপনার কথা মতন আরো ময়লা ফয়লা জমলো, হ্যাঁ। সেটা তো কিডনি দিয়ে পাস করে আবার মানে আমার কথা মতো না, মানে আপনি ব্যাড ফুড হ্যাবিটের কারণেই Whatever it এটা is. হবে। আমি জাস্ট কথাকে না, না, সুন্দর আপনার- করে বোঝাবার জন্য আজকে বললাম। আপনার কথাই হচ্ছে কি একেবারে পরম ধর্মীয় কথা বলতে হবে, স্বাস্থ্যজনিত। তো সেটা যখন কিডনি দিয়ে পাস করবে তখন পরিশোধিত হবে। এবার কিডনি অবধি তো পৌঁছাতেই পারছে না ব্যাপারটা। হ্যাঁ, তারপরে মানে slow তারপরে হয়ে হচ্ছে যাচ্ছে। কি কিডনিতে যদিও বা পৌঁছালো, কিডনির তো ফিল্টারটাও বন্ধ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, মানে এত ময়লা নিয়ে এসে ঢুকছে। এত ময়লা নিয়ে এসে ঢুকছে, তাহলে অটোমেটিক্যালি কিডনিটা খারাপ হতে শুরু করবে। তাহলে যাদের কিডনিটা একটু খারাপ আছে, তাহলে শীতকালে কি হবে, তাদের কিডনিটা আর একটু বেশি খারাপ হবে। ক্রিয়েটিনিনটা দেখবে কিডনি হয়ে খারাপ হওয়ার মানে লক্ষণটা কি? মানে একটা লোক নর্মাল কোর্সে কি করে বুঝবে যে আমার কিডনিটা ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে? দেখুন, like that? এইটা না অনেকগুলো লক্ষণ ধরে থাকে, বুঝতে পেরেছেন? কিছু আমাদের লক্ষণীয় জিনিস হচ্ছে গিয়ে আপনার বাথরুমটা একটুখানি এফেক্টেড হবে, বাথরুমে একটু গন্ডগোল হবে, বাথরুমটা একটু কম হবে, ঠিক কম আছে? হবে, হ্যাঁ। হ্যাঁ, কারণ আপনার যদি ওখানে যদি ফিল্টার যদি কম হয়, অটোমেটিক্যালি তাহলে অটোমেটিক্যালি পাসিংও কম হবে, ঠিক আছে? শরীর অস্থির শরীর লাগে। অস্থির আছে, কিডনির কালার, বাথরুমের কালার চেঞ্জ হয়ে যাবে। বাথরুমের আমি প্রত্যেককেই একটাই কথা বলবো যে বাথরুম, এটা দর্শকদের জন্যই বলছি, বাথরুমের কালার যদি ঈষদাব হলুদ থেকে যদি একটু গাঢ় হলুদ বা অন্য কোনো রং চলে আসে, হ্যাঁ, তার আসার আগেই মানে আপনি যখন দেখছেন আসছে তখনই আপনি কিন্তু ডাক্তারের কাছে যান, মানে এছাড়া আর কিছু করবেন না। প্রথমে মানে প্রথম যে ইউরিনটা হয় সেটা তো একটু হলদেটে হবেই সকালবেলা, হ্যাঁ, সেটা- শীতকালে তো হবে। না, ইউরিনের তারপরে নিয়মই হচ্ছে- সেকেন্ডটা থেকে যদি ওই একই কালারটা কন্টিনিউ করতে থাকে, এবং নট অনলি দ্যাট, ওটা তো ফার্স্ট ইউরিং একটুখানি ঈষদাব মানে একটু হ্যাঁ, গাঢ় হলুদ সারা রাত হয়, সেটা সারা জমা রাত হয়ে সেটা রয়েছে। তো হয়েছেই, কিন্তু ইন মানে রেসপেক্ট অফ দ্য টাইম, মানে র্যান্ডামলি যদি একই ঘটনা ঘটতে থাকে, বা মনে করুন একটা অস্বস্তি হচ্ছে, বাথরুম করতে অসুবিধা হচ্ছে, অস্বস্তি হ্যাঁ, বা অস্বস্তি বোধ হচ্ছে, এনি কাইন্ডস অফ, অনেকগুলো এর কারণ হতে পারে। তো আমি একটাই কথা বলবো, প্রপার একজন নেফ্রোলজিস্টের কাছে অবশ্যই গিয়ে সেটা দেখানো উচিত। সবশেষ যেটা জানতে ইচ্ছা করে যে শীতকালে সুস্বাদু সমস্ত খাদ্যদ্রব্য, তো এই খাবারের হ্যাবিটসের থেকে ধরুন ফুলকপির তরকারি বাড়িতে হলো, হ্যাঁ, কি বাঁধাকপি হলো, আচ্ছা বাঁধাকপিটা তবু রুটি লুচি দিয়ে খাওয়া যায়, হ্যাঁ, কিন্তু আপনি তো বলেন যে যাহা রুটি তাই ভাত, একদমই তাই, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। হ্যাঁ, তো অটোমেটিক্যালি সেগুলো খেতে গেলে তার মানে শুধু শুধু আলু ফুলকপি খাওয়া যাবে না, না, না। তখন ভাতটাও খাওয়া বেশি পড়ছে। তারপর ধরুন আদারওয়াইজ গুড় টুর ইত্যাদির একটু লোভ থাকে, হ্যাঁ। যাদের একটু সুগারের প্রবলেম থাকে তাদের এই জায়গাটার অ্যাট্রাকশনটা বেশি থাকে। তো হ্যাঁ, এটা এটা- কতটা ক্ষতি করতে পারে শীতকালে রাদার দেন গ্রীষ্মকাল? কারণ সেই সময় পটল দেখুন, ফটলের মতন শীতকালে এইটা যদি প্রপার শরীর থেকে এক্সক্রিট করিয়ে দেওয়া যায়, অন্য কোনো উপায়, মানে আপনি একদিক থেকে ইনপুট নিচ্ছেন, একদিকে আউটপুট বেরোচ্ছেন, একদিকে ইনপুট নিচ্ছেন, আচ্ছা, স্যার, একদিকে এক সেকেন্ড। আমি সরাসরি ফোন করার জন্য অনুরোধ করছি। অনেকেই আমাদের স্টুডিওতে ফোন করছেন, সেখানে ফোন করলে হবে না, এখানে যে নাম্বারটা আমাদের স্টুডিওর দেওয়া রয়েছে এখানে ফোন করে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। ইয়েস, ক্যারি অন। হ্যাঁ, তো আপনি যে দিক থেকে ইনপুট করছেন, একদিক থেকে ইনপুট করছেন, একদিক থেকে আউটপুট করছেন, যদি ইনপুট আর আউটপুট যদি পারফেক্ট হয় তাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে আপনি সুগারটা ইনপুট করলেন কিন্তু সুগারটাকে এক্সক্রিট করলেন না, তাহলে আপনার সুগারটা জমে যাবে। যেমন আপনি একটু আগের দিনেও আমাকে একটা কথা বলছিলেন, কপিল দেব নিখাঞ্জের কথা বলছিলেন, হ্যাঁ, তো তারা ধরুন একদিক থেকে অতিরিক্ত দুধ খাচ্ছেন, প্রচুর দুধ খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু তারা মাঠেও সেই লেভেলের খাটনিটা খাচ্ছেন, পরিশ্রমটা করছে, যার ফলে তার বডি থেকে কিন্তু এক্সিডও হয়ে যাচ্ছে অনেকটা, তারপরেও অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম হচ্ছে। যেমন পাঞ্জাবের আমাদের বেশিরভাগ, আমার কাছে ওই দিল্লিতে আমার যে চেম্বার রয়েছে, তো আমাদের চিত্তরঞ্জন পার্কে, তো ওখানে অনেক পাঞ্জাবিরা আসেন, হ্যাঁ, তারা ওই একই প্রবলেম, হাঁটুর ব্যথায় নড়তে পারছেন, অথচ শরীর কিন্তু খুব তাগড়াই, হ্যাঁ, শরীর গাট্টা গুট্টা, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে কি মোষের দুধ খাচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসটা আমি দেখেছি পাঞ্জাবিদের মধ্যে সবচেয়ে বেশি, এবং আপনিও যদি চেক করে দেখেন তো পাঞ্জাবের বেশিরভাগ লোকই অস্টিওআর্থারাইটিসের কারণে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়, অস্টিওআর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, হ্যাঁ, কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আপনি যেটা বলছিলেন আমাকে যে গুড় খাওয়া এগুলো খাওয়ার আগে আমি ওটাকে কতটা জ্বালাচ্ছি শরীরে সেটাও আমার দরকার। কেউ একজন গুড় খেয়ে যদি প্রচণ্ড পরিমাণ এক্সারসাইজ করে,
তাহলে তার বডিতে তো ওইটা এক্সক্রিট করে যাচ্ছে। এবার কেউ গুড় খেয়ে যদি এসির মধ্যে বসে থাকে বা কোনো কিছু না করে সারাদিন পেপার নিয়ে বসে আছি আর সারা বিশ্বের কি ঘটছে না ঘটছে সেইটাই শুধু পর্যবেক্ষণ করে যাচ্ছি, বডি মুভমেন্ট নেই, আর বডি মুভমেন্ট নেই, এবং স্ত্রী বা ছেলে বা মেয়ে যদি তাকে এক গ্লাস জল দিতে আসে তখন তিনি জলটাকে দূরে সরিয়ে রাখেন বা তাদেরকে বলছে এখন না পরে। যদি এরকম মানসিকতা থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো দয়া করে গুড়ঠুর এগুলো একদম খাবেন না। কারণ আপনার দরকার আপনার পরিবারের, কারণ আপনি হচ্ছেন গিয়ে পরিবারের ছায়া। আপনারা যদি না থাকেন, আপনারা যদি সামান্য সামান্য ভুলে নিজেদের লাইফটাকে থ্রো করে দেন এরকমভাবে, এটা বোকামো হবে। ঈশ্বর আমাদেরকে এই জীবন দিয়েছে, সুন্দর পৃথিবীতে পাঠিয়েছে, আমাদেরকে সুস্থ জীবন দিয়ে পাঠিয়েছে, এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই সুস্থ জীবন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত থেকে তারপর যেখানে যেতে হবে সেখানে যান, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি স্যার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, আমি পূর্ব মেদিনীপুর আমদান থেকে বলছি। হ্যাঁ, নামটা বলবেন, বয়সটা বলবেন। অলোক সামন্ত। বয়স? হ্যাঁ, বয়স হচ্ছে 65। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার আজকে 20 বছরের সুগার। সুগারটা কি অবস্থায় আছে একটু যদি ডাক্তার আচ্ছা, আমার সুগার এখন 233, আর সকালে হচ্ছে 110। আচ্ছা মানে আচ্ছা, আমি এই 6 মাস হলো ইনসুলিন নিচ্ছি। ইনসুলিন নিচ্ছেন? হ্যাঁ, ইনসুলিন নিচ্ছি। তবে আচ্ছা, আমি প্রতিদিন সকালবেলায় 1 ঘন্টা মর্নিং ওয়াক করি। আচ্ছা, কিছু ব্যায়াম করি, এক্সারসাইজ। হ্যাঁ, তো তবে ওই যে বলছেন শীতকালে ওই যে ডায়াবেটিসের ঝুঁকি অনেক, মানে আর কি কি প্রতিকার নিলে আমার শরীর ভালো থাকবে? শুনুন, স্যার কথা বলবেন। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। তো মেন ব্যাপার হচ্ছে গিয়ে ওনাকে সবার আগে আমি বলবো সকালবেলায় মর্নিং ওয়াক একদম বন্ধ রাখুন। হ্যাঁ, আর ইনসুলিন যে ওটা উনি নিচ্ছেন আমরা তো নিজেরা জানি না, কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি অ্যাজ এ মেডিকেল সায়েন্টিস্ট হিসাবে, কারণ ডাক্তারি তো প্রথমে শিখেছি তারপর রিসার্চ। হ্যাঁ, তো রিসার্চে গিয়ে আমি দেখেছি যে ইনসুলিনটা আমরা নিই এটা হচ্ছে গিয়ে কিন্তু ইনঅর্গানিক ইনসুলিন। হ্যাঁ, এই ইনসুলিন আর শরীরের ইনসুলিন দুটো কিন্তু এক নয়। তো যার ফলে ইনসুলিনটা নেবার আগে আপনার শরীরে কতটা ইনসুলিন আছে, কতটা ইনসুলিন তৈরি হয় ওষুধ না খেয়ে, কারণ আপনি যেটা বলছেন 233, সেটা হচ্ছে কি ওষুধ খেয়ে 233। হ্যাঁ, ওষুধ না খেয়ে কতটা আছে অ্যাকচুয়ালি এই টেস্টটা করলে বোঝা যায় যে আপনার শরীরে ইনসুলিন বেশি আছে না কম আছে। হ্যাঁ, সেটা বেশি ছিল বলেই তো ইনসুলিনটা শুরু করেছে। হ্যাঁ, তো যদি এই ইনসুলিনটা যদি বেশি থেকে থাকে তাহলে কিন্তু এই বাইরে থেকে যে এক্সোজেনাস ইনসুলিনটা নিচ্ছেন এর ফলে কিন্তু শরীর কিন্তু আরো ভারী হয়ে যাবে। এটাকে বলে হাইপার ইনসুলিমিনিয়া। বাবা, এটাকে বলে হাইপার ইনসুলিমিনিয়া, যার ফলে এইটা প্রপার টেস্ট করে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে আমি আগের দিন যেটা বলেছিলাম বা আপনাদেরকে আবার আমি বলছি, হোমা আইয়ার যে টেস্টটা আমি করাই, যে টেস্টটা আমি বলি যে আমি নিজে ব্যক্তিগতভাবে করিয়ে থাকি, কারণ রিসার্চে আমাদের এগুলো উঠে এসছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বেশি হয়ে থাকে তাহলে ইনসুলিন সেন্সিটিভিটিটা কমে যায়। তাহলে ইনসুলিন সেন্সিটিভিটি কমে গেলে তখন ওই যে শরীরের যে ইনসুলিন সেটা সঠিক শক্তিশালী হতে পারে না, তার জন্যই বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে বাইরের ইনসুলিনের থেকে আগে নিজের শরীরে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে, মানে আপনার শরীরে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেই ইনসুলিনটাকে প্রপারলি বাড়ান, তাহলে দেখবেন অটোমেটিক ইমিউনিটিতেও অনেক বেশি স্ট্রং পাবেন, এবং খাওয়া দাওয়া সব ক্ষেত্রে একদম ভেজ জিনিসটাকে মাথায় রাখবেন। তার সাথে অবশ্যই প্রোটিনের চিকেনটা আপনারা নিতেই পারেন। তাতে আমি বলবো যে আপনি যে বয়স্ক অবস্থাতেও রয়েছেন তাতেও কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু খুব সুস্থভাবে লাইফ লিড করতে পারবেন। হ্যাঁ, ছোট মাছের মারাত্মক প্রোটিন আছে, ছোট মাছ খুব ভালো, কিন্তু তার মানে এই নয় যে বড় বড় যে কাতলা বা এইগুলো আমরা মাছের বাজারে গিয়ে বলি না এই কালু ওই দিয়ে দে, এরকম ব্যাপারটা না করাই ভালো। হ্যাঁ, একটু কৃপণ হওয়া ভালো এখানে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে ভিটামিন ডি, এই যে রোদ, হ্যাঁ একদম, হ্যাঁ অনেকেই শীতকালে রোদে গিয়ে বসেন। হ্যাঁ, সব জায়গাতেও এখন তো ফ্ল্যাট কালচার হয়ে গেছে, এবং আমি বম্বেতেও দেখেছি যে বারান্দা বলে কোনো ব্যাপারই নেই। মানে সেটা খুব বিচ্ছিরি ব্যাপার, ওদের কেন এইরকম কে জানে, রোদ ঢোকে না মোটের উপর বাড়িতে। যাই হোক, বম্বেতে এত ঠান্ডাও নেই।
ভিটামিন ডি এই 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 সুগারের রোগী বা এই ধরনের ডায়াবেটিক পেশেন্টদেরকে কতটা উপকার করবে এবং সেটা শরীরে প্রত্যেকদিন না নিলে কতটা ক্ষতি হবে? মারাত্মক ক্ষতি করবে, কিন্তু আবার মারাত্মক লাভও করতে পারে। কিন্তু এই জন্য ভিটামিন ডি ব্যবহারের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা চেক করে নিয়ে ভিটামিন ডিটা নিতে হবে। আচ্ছা 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 তবেই ভিটামিন ডিটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করবে। আচ্ছা 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 ভিটামিন ডি শরীরের জন্য যথেষ্ট দরকার, কিন্তু দেখতে হবে যে ভিটামিন ডি আপনার শরীরে কতটা এক্সিস্টিং আছে, সেই অনুযায়ী ভিটামিন ডিটা একজন সঠিক ডাক্তারের পরামর্শ থেকে নেওয়া উচিত। মানে আমাদের কাছে যারা আসে আমি ওর জন্য সবকটাই টেস্ট করে দেখি যে কার কোনটা কি আছে, কারণ ওভারঅল টেস্টটা না করলে বোঝা যায় না যে কাকে কি দিতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার নাম হলো অর্পণ দাস। আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো, আমি যদি দুধের বা দুধ থেকে জাতীয় কোনো জিনিস খাই, যেমন হচ্ছে মিষ্টি হোক বা দই হোক, তো আমার কি রকম পেটের ভিতরটা পাকিয়ে ওঠে আর গলার কাছে কিছু যেন একটা আটকে যায়। তো আমি এর পরিপ্রেক্ষিতে আমার ডায়াবেটিসও চেক করিয়েছিলাম, কিন্তু সেটা নর্মালি ছিল। আচ্ছা কিন্তু এই প্রবলেমটা কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না। বাট এই ধরনের দুধ জাতীয় বা দুধ থেকে তৈরি যে কোনো জিনিস খেলে এই প্রবলেমটা আমার তৈরি হচ্ছে এবং গ্যাসের মতন তৈরি হয়ে যাচ্ছে বিষয়টা। আপনার বাবা মায়েরও কি একই জিনিসই হতো? না, বাবা মায়ের কোনো এই ধরনের কোনো প্রবলেম নেই। ঠাকুর দাদার? না না, ঠাকুর দাদারও এই ধরনের কোনো প্রবলেম নেই। ব্যাস, আমি বুঝে গেছি। ঠিক আছে, আপনি বলুন, আপনি শুনুন। আপনার বেসিক্যালি ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে আছে। ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে যাওয়ার কারণে ওনার ল্যাকটিক অ্যাসিড শরীরে গেলেই গাট মাইক্রোবিওম চেঞ্জ হয়ে যায়। আমি বলতে যাচ্ছিলাম এটা, হ্যাঁ, আমাদের সেকেন্ড ব্রেন হচ্ছে কিন্তু গাট। ফার্স্ট ব্রেন আমাদের এটা, সেকেন্ড ব্রেন হচ্ছে গিয়ে গাট। এই গাটের মধ্যে মানে গাট কিন্তু শুরু হচ্ছে একদম এইখান থেকে, বুঝতে পেরেছেন, মুখস্থলী Heart and থেকে। gut। হ্যাঁ, এর জন্য আমরা গাট ব্রেন বলি এটাকে, সেকেন্ড ব্রেন। এই গাটে যদি ঠিকঠাক মতো মুভমেন্ট না হয়, হ্যাঁ, তো এই গাটে অনেক মাইক্রোবস, প্রচুর মাইক্রোবস আছে, প্রায় 16 ট্রিলিয়ন মাইক্রোবস আছে। এই মাইক্রোবসের মধ্যে কিছু গুড ব্যাকটেরিয়া আছে, কিছু ব্যাড ব্যাকটেরিয়া আছে। এই ব্যাড ব্যাকটেরিয়াগুলো যদি বেড়ে যায় তখন এ কিন্তু ল্যাকটিক অ্যাসিড থেকে অন্য ধরনের কম্পাউন্ড তৈরি করে, যেগুলো খুব বিষেলা কম্পাউন্ড, এবং যেটা শরীরে বিভিন্ন ধরনের অস্বস্তি তৈরি করে এবং নার্ভের সিগন্যালও চেঞ্জ করে দেয়। এবং অনেকে দেখবেন এই কারণে ঘুমঠুমগুলোও হয় না। এজন্য আমরা কি করি, স্পেশালি গাট ম্যানেজমেন্ট করি। ডায়াবেটিস যারা লোক কি করবে, এনার ক্ষেত্রেও গাট ম্যানেজমেন্ট করতে হবে। গাট ম্যানেজমেন্ট করলেই এটা ঠিক হয়ে যাবে। ডায়াবেটিস নেই, অথচ ওনার গাট ম্যানেজমেন্টটা যদি করেন তাহলেই কিন্তু ওনার শরীর ঠিক হয়ে যাবে। সবার আগে ওনাকে মানে এমন প্রিবায়োটিক প্রোবায়োটিক নিতে হবে যে প্রিবায়োটিক প্রোবায়োটিক গাট মাইক্রোবিওমের সঠিক খাবার। তাহলে কি হলো, গুড ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী হলে ব্যাড ব্যাকটেরিয়াকে অটোমেটিক মেরে দেবে। এখানে রকেট সায়েন্স কিছু নেই। একটা সৈন্য কম আছে, একটা সৈন্য বেশি। এবার দুষ্টু সৈন্যটা বেশি, ভালো সৈন্যটা কম, তাহলে এবার ভালো সৈন্যটা বাড়াতে হবে। তাহলে ভালো সৈন্য বাড়াতে গেলে প্রিবায়োটিক প্রোবায়োটিক, রাস্তায় যে সমস্ত মার্কেটে যে সমস্ত প্রোডাক্ট আছে ওগুলো নেবেন না। ওরা বলে যে প্রিবায়োটিক প্রোবায়োটিক আছে, কিন্তু ওদের ভালো করে মানে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলেও একটাও ব্যাকটেরিয়া নড়াচড়া করতে দেখা যায় না। তাহলে ভালো ব্যাকটেরিয়া যুক্ত প্রিবায়োটিক প্রোবায়োটিক খাবার, যদি সেটা অ্যানিমাল টেস্টিং, ল্যাব টেস্টিং করা থাকে। আর দুধ খাবেন না, একদমই দুধ খাওয়া উচিত না। দুধ বা কোনো মিল্ক প্রোডাক্ট একদমই খাওয়া উচিত না ওনার। ঠিক আছে, আমি পরের ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার। আমি দুর্গাপুর থেকে নিবেদিতা বলছিলাম, নিবেদিতা ব্যানার্জি। হ্যাঁ আচ্ছা, দেখলাম ডাক্তারবাবু, আমার মেয়ের বয়স 13+ হলো, তো ওর ইউরিনের সমস্যা হচ্ছিল, বারবার ইউরিন করতে গিয়ে আটকে যাচ্ছিল। তো কালচার করার পর ধরা পড়লো যে ওর নাকি সিরোডোমোনাস ব্যাকটেরিয়া আছে। তো সেটা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর 1 মাস পর আমি যখন আবার কালচার আর রুটিন দুটোই করাই, তো বললে ইকোলি ব্যাকটেরিয়া আছে। তো ডাক্তারবাবু, আমি বলতে চাইছিলাম যে ওর ইকোলি যে ব্যাকটেরিয়াটা 1 মাসের মাথায় হলো, তো বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে বাচ্চাটার। আর ইউরিন ইনফেকশন থাকলে কি পেটটাতে কালার চেঞ্জ হয় বা পেটটা জ্বালা করে? শুনে নিন। দেখুন, ইউরিনে ইনফেকশনস থাকলে বাথরুমের কালার চেঞ্জ হওয়াটা সব থেকে বড় বিষয় নয়। বিষয় হচ্ছে গিয়ে
আমার ইউরিনে বা যদি মেয়ে হয়ে থাকে তার গাইনোকোলজিক্যাল একটা বিরাট বড় এফেক্ট পড়ে, তাই না? তো অতএব সবার আগে যেটা করতে হবে যে ওই ইকোলাইটা কেন এলো, ইকোলাইটা খাবার থেকে এসছে, সবার আগে ওর খাবারের রেসিপিটাকেই চেঞ্জ করে দিতে হবে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, ঠিক আছে? প্রথমে আমার আউটার সোর্স থেকে কিন্তু ইকোলাইটা আসছে, যেহেতু উনি ইকোলাই বললেন, ঠিক আছে? তো আমার এবার আমি ইকোলাই রেসপেক্টিভ আমি যে রেজিস্ট্যান্ট নিলাম ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশন কিন্তু আমাকে একটা ইকোলাই থেকে রেজিস্ট্যান্স দেবে আশা করা যায়, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে প্রপার, আমি একটু আগেও যেটা বলছিলাম, আপনার মেয়ের ক্ষেত্রেও গাট মাইক্রোবিওম কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে আপনার মেয়ে কিন্তু আগামী দিনে সুস্থ সবল লাইফ লিড করবে। নইলে পরবর্তী ক্ষেত্রে, আমি জানি না ওর বয়সটা কত, ওর পরবর্তী ক্ষেত্রে মেনসুরেশন ডিসঅর্ডারও হতে পারে, বা পলিসিস্ট ওভারির দিকেও যেতে পারে, বিভিন্ন পিসিওডি থেকে শুরু করে আরও সব অনেকগুলো ডিজিজ আছে গাইনোকোলজিক্যাল, সেগুলোর দিকেও যেতে পারে। অর্থাৎ শুধু যে বাথরুমের কালার চেঞ্জ হলেই বা এটা হবে, এভাবে ব্যাপারটাকে দেখবেন না, পুরো ব্যাপারটাকে প্রপারলি ম্যানেজমেন্ট করুন, তাহলে দেখবেন আমার মনে হয় এই সমস্ত প্রবলেম থেকে পাবেন। আর যদি বাচ্চা হয়ে থাকে, আমি রিকোয়েস্ট করব হেভি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, তার কারণ এগুলোর মারাত্মক সাইড এফেক্টস থাকে। এক একটা অ্যান্টিবায়োটিক মানে এমনও আছে যেটা কিনা 2 বছর 3 বছর পর্যন্ত তার এফেক্ট রেখে চলে যায় শরীরে। যেমন আপনাদের অলরেডি আপনারা এর আগে অ্যাস্ট্রাজেনেকার বা কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যে নিয়েছেন, তার কিন্তু রেজিস্ট্যান্স অন্তত 2.5 বছর, কারো 3 বছর, কারো 4 বছর পর্যন্ত ছিল। তো যার ফলে এইগুলো একটু বুঝে বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করবেন। আচ্ছা, আমি পানিনির একটু ডিটেলটা জানতে চাইছি আপনার কাছ থেকে। আচ্ছা, পানিনি দেখুন, আমি যে পানিনিটা তৈরি করেছি, পানিনি অনেক দিনে আগেই তৈরি করা। এই পানিনিতে আমাদের বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট আমরা করে থাকি, সেখানে বিভিন্ন ধরনের ডাক্তারস থাকে, ঠিক আছে? যার যেরকম দরকার পড়ে অ্যাকর্ডিং টু বেসিস দ্যাট, আমার সবই মানে আমার কনসালটেন্সিতেই টোটাল ব্যাপারটা হয়। আমি যদি বুঝি যে হ্যাঁ একে ম্যানেজমেন্টের দরকার আছে, তখন তাকে, কারণ ধরুন আমি একজনকে দেখলাম ডায়াবেটিক নিউরোপ্যাথি, তাহলে কাউকে দেখলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তো চোখের তো ডাক্তার আমি নই, তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস তো যদি কমে গেল, তাহলে কি রেটিনোপ্যাথিটাও কমে যাবে, মানে গ্লুকোমাটা কমে যাবে? তা তো না। তাহলে সেক্ষেত্রে তার একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার, তার সাথে সাথে ডায়াবেটিকটাও ম্যানেজমেন্ট দরকার, যাতে কিনা কমপ্লিটলি মুভমেন্ট হয়ে যায়। এইভাবেই একটা ওয়ান স্টপ সলিউশন আমি চিন্তাভাবনা করেছি, এবং সেটাই অনুযায়ী পানিনি হেলথ কেয়ারকে বানানো। এবং এই পানিনি হেলথ কেয়ারে আমার নিজস্ব কিছু ফর্মুলেশন রিসার্চ মানে সাপ্লিমেন্ট যেগুলো আমরা বানিয়েছি, যেটা কিনা জিএলপি টেস্টেড এবং অ্যানিমাল ট্রায়াল টেস্টেড, হিউম্যান ট্রায়াল টেস্টেড। ওই যে আমি বলছিলাম না যে ভেষজ সম্পন্ন, কিন্তু ভেষজ ঠিক নয়, তার কারণ এর মধ্যে ন্যানো টেকনোলজি দেওয়া আছে। মানে আপনি যদি প্রপার ফার্মাসিতে চলে যান, সেই সিঙ্কোনা গাছ থেকেই কুইনাইনটা নেওয়া হয়, কিন্তু সিঙ্কোনা গাছ থেকেই তৈরি হয় কুইনাইন। তো গাছ নিয়ে সেটার জন্য যদি সল্ট দিয়ে দেন, তাহলেই সেটা হয়ে গেল অ্যালোপ্যাথিক। এবার তার মধ্যে যদি অ্যালকোহল দিয়ে দেন, হয়ে গেল হোমিওপ্যাথি, ঠিক আছে? আর সেটাকেই যদি গুঁড়ো করে দেন, সেটা হয়ে গেল আয়ুর্বেদিক। কিন্তু আমরা তা করিই না, আমরা এই 3টে প্যাথির বাইরেই পুরোপুরি। আর কারণ আমি ইউএস থেকে যেটা ন্যানো টেকনোলজি শিখেছি, আমরা কি করি, তার এক্সট্র্যাক্টটাকে নিয়ে সেটাকে বায়োফিল্টারেশন করি, 4 স্টেজ বায়োফিল্টারেশন করে তার ভেতর থেকে হেভি মেটালসগুলোকে সরিয়ে দিই। হেভি মেটাল সরিয়ে দেওয়ার পর তারপর যেটা থাকে সেটাকে কেরিয়ার ড্রাগ, যেটা মনে করুন, ধরুন সিঙ্কোনা গাছের কুইনাইন হচ্ছে কি কেরিয়ার ড্রাগ। তো কুইনাইনকে কি করি, এত ছোট করে দিই ন্যানো টেকনোলজি দিয়ে, যেটা রক্তর থেকে প্রায় 20,000 গুণ ছোট। তাহলে কি হচ্ছে, এই যে আমি একটু আগে বলছিলাম না যে মোটা রক্ত দানা যদি মোটা হয়ে যায়, তো তখন গিয়ে তো ঢুকতে পারবে না, অ্যাসিমিলেশন করতে পারবে না। ন্যানো হলে কি হয়, অ্যাসিমিলেশন করতে সুবিধা হয়। ন্যানো হলে অ্যাসিমিলেশন করতে সুবিধা, কারণ ছোট্ট, ব্লাডের থেকে খুব ছোট্ট, যে কারণে ব্লাডের মধ্যে আরামসে তারা ঢুকে যেতে পারে। আর ব্লাডের মধ্যে যদি আরামসে ঢুকে যায়, তাহলে ক্যারিয়ার ড্রাগগুলো ঢুকে গেল। তাহলে ক্যারিয়ার ড্রাগ যদি ঢুকে যায়, খুব তাড়াতাড়ি কাজ করবে এবং খুব সুন্দরভাবে কাজ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার রাজদীপ দত্ত, আজকে আমাদের বিবরণ দিলেন। আমরা আবার খুব দ্রুত শনিবার 5:30টার সময় ফিরে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অনেক ধন্যবাদ, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন।